গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, যারা অন্যায় করেছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। সচিবালয়, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা। সভা শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা ঢাকার সব ডিসিদের আমরা ডাকা হয়েছিল এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা এবং সেনাবাহিনীতে যারা করতেছে, এইটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল, এখন কি রকম পরিস্থিতি, এগুলির ব্যাপারে। কোনো অবস্থায় দুষ্কৃতিকারীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং গণগ্রেফতার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণগ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ এবং ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। এছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা পূর্বক পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। নিরীহ জনসাধারণকে হয়রানি ও গণগ্রেফতারের অভিযোগ করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপি। রবিবার কোটালীপাড়া উপজেলার ঘাগর বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার। এ সময় বক্তব্যে তারা বলেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ টু কোটালীপাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে করা মামলায় নিরীহ জনসাধারণকে হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন এবং প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে। বৈঠক শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হয়েছে। জুলাই সনদ এ মাসের মধ্যেই প্রণয়ন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আফজাল হোসেনের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। রবিবার আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের পদ্ধতি এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকবেন কিনা সে বিষয়ে। বৈঠক শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত হয়েছে। প্রধানত আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন যে সমস্ত রাজনৈতিক দলই এই ব্যাপারে একমত যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকার পক্ষে মত দিয়েছে বিএনপি। এছাড়া দলীয় ফোরামে আলোচনা করে অন্যান্য প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়, যে ব্যক্তি দলীয় প্রধান হন তার যাতে রাইটটাও ক্ষুণ্ণ থাকে যে তিনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী তো পদ নিতে পারেন।
সেই জন্য আমরা বলেছি যে এটা ওপেন থাকা ভালো, যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রিত্ব নিতে পারেন। তবে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি করার বিপক্ষে মত দিয়েছে জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য দল। প্রধানমন্ত্রী এবং লিডার অফ দ্য হাউস একজন, আর তখন উনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না, কারণ আমরা ব্যালেন্স অফ পাওয়ার গভর্নমেন্টে চাচ্ছি, পার্লামেন্টে চাচ্ছি। তো একইভাবে পার্টিতেও একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে, ডেমোক্রেটিক চর্চা থাকতে হবে, এটা হচ্ছে আমাদের স্পিরিট। তিনি যখন একই সাথে একটা দলের প্রধান হয়ে একই সাথে রাষ্ট্রের প্রধান থাকেন, তো ফলশ্রুতিতে যেটা হয় যে তার দলের যে আদর্শ, দলের নেতাকর্মীদের জন্য তার আলাদা একটা টান থাকে, তাকে রাষ্ট্রীয় আইন আদালত বিচারে তাকে একটা এক্সট্রা সুবিধা দেওয়ার চিন্তা থাকে। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী যদি একই ব্যক্তি থাকেন, সেটা বড় আকারের কোনো সমস্যা সৃষ্টির জায়গা করবে না। কিন্তু রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী দায়িত্ব পালন, এ দুটো মানে একসাথে চলবে না। রবিবারের বৈঠকে কোনো দলই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এ বিষয়ে আরও বৈঠক হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ ছাড়া। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করায় শেখ হাসিনাকে ক্ষমা করলে জুলাই বিপ্লবের শহীদদের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিভক্তি করে যারা ফায়দা লুটতে চায় তারাই ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ আলী। রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে তাদের ঋণ শোধ করতে হলে অপরাধীদের বিচার করতে হবে। নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম, নৃশংস, অমানবিক। এই জন্য হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা স্ফুলিঙ্গ থেকে দাবানল বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নিজেদের মধ্যে মতবিরোধ থাকবে, কিন্তু ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াইয়ে উপকৃত হবে তারাই। আমরা এই এক বছর যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের, স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ, তিতিক্ষাকে, রক্তদানকে। আমরা মর্যাদাবান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানিং শুরু হয়ে গিয়েছে। ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে, ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না, ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারে না, ওরাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায়। এদিকে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় কতিপয় দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জামাতের যে সকল দফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যানের সমাবেশস্থল পর্যন্ত পদযাত্রা হয়েছে। সন্ধ্যা 6:30টায় পদযাত্রা শুরু হয়। এতে অংশ নেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। পদযাত্রা ও বিপ্লব উদ্যানের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে। বিকেল থেকেই নগরের বিভিন্ন স্থান থেকে এনসিপি ও অঙ্গ সংগঠনের মিছিল আসতে থাকে বিপ্লব উদ্যান অভিমুখে। ব্যানার ফেস্টুন ছাড়াও মিছিলের সামনে ছিল ব্যান্ড পার্টি। এ সময় নাহিদ ইসলাম বলেন, হামলা চালিয়ে এনসিপির অগ্রযাত্রাকে থামানো যাবে না। আমাদেরকে শাসন করেছে, তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না। তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, অথবা লন্ডনে পালাবে।
মুক্ত করে নিয়েছিল। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে পৃথক 7 মামলায় আনিসুল হক, দীপুমণি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে সকালে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক 7 মামলায় আনিসুল হক, দীপুমণি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন তিনি। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। ২৪-এর ২০ জুলাই সেনা মোতায়েনের মধ্যে কারফিউর প্রথম দিনে অন্তত ২৬ জন নিহত হয়। যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূল পয়েন্ট। কারফিউর প্রথম দিনেই অন্তত ২৬ জন নিহত হয়। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং এই 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কোটা আন্দোলনের নেতা এবং বিএনপির কয়েকজন নেতাকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ ইসলামকেও ওই দিন ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে আরও বিস্তারিত। ২০২৪-এর ১৯ জুলাই শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলির পর ছাত্র জনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এতে পুরো বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়েছিল। রাজধানী ঢাকা যুদ্ধবিধ্বস্ত নগরীতে পরিণত হয়। ১৯ জুলাই রাত ১২টা থেকে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। ২০ জুলাই কারফিউর প্রথম দিনের সকালে ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। হাতে গোনা কিছু দোকানপাট ছিল খোলা, সড়কে যানবাহনের সংখ্যাও ছিল হাতে গোনা। তবে কারফিউ ভেঙে রামপুরা, যাত্রাবাড়ি, বাড্ডা, শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায় আন্দোলন চলে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনাও ঘটে। সেদিন ঢাকার প্রায় সব রাস্তায় সেনা সদস্যদের অবস্থান ও টহল চলছিল। এদিকে কারফিউ ঘোষণার রাতে শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক হয়। সেদিন রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারের ৩ মন্ত্রীর কাছে দাবি পেশ করেন। বৈঠকের পর তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু আন্দোলনকারীদের দাবি ছিল পদ্মায় ডেকে নিয়ে নাটক সাজানো হয়েছে। বিটিভি ভবন ও মেট্রো রেল স্টেশনে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সেদিন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন সচল হতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানায় ডিএমটিসিএল। এদিন রাতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে কারফিউর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তি বেড়ে যায়। ওই দিনই পরিস্থিতি বিবেচনায় টানা 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচার প্রসঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। এ বিষয়ে তাদের চিঠিও দেওয়া হচ্ছে। এছাড়াও এদিন আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রিজভী সহ বিএনপি জামায়াতের 70 নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সড়কে আর কোনো প্রকার ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না এবং যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করতে না পারার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিসের র্যাপিড পাস ব্যবহার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি আরও বলেন, মেট্রো রেল সহ অন্যান্য পরিবহন সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে র্যাপিড পাস ব্যবহারের জন্য ইতোমধ্যে সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পাশাপাশি সকল পরিবহনে 1 কার্ড র্যাপিড পাস ব্যবহার করা যাবে। সড়কে এমন সব যানবাহন আছে যাদের সড়কে থাকার কথা না,
আপনারা জানেন যে আজকে থেকেই যারা মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেসবিহীন গাড়িগুলোকে করে নেওয়ার জন্য একটা অভিযান আজকে বিআরটিএ শুরু করেছে। বাসের যে কোনো জায়গা থেকে লোক ওঠে, আপনি দেখবেন পৃথিবীর আর কোথাও এরকম রাস্তায় যেখানে সেখান থেকে লোক ওঠার ব্যবস্থা নাই। তো ওই জন্য আমরা সেই ব্যবস্থাটাতে পরিবর্তন আনার চেষ্টা করতেছি, যাতে নির্দিষ্ট স্টেশন থেকে মাত্র যাত্রী ওঠানামা করতে পারে। গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল দশায় পরিণত হয়েছে বরিশাল ঢাকা মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকা। মহাসড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যাত্রী ও চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ মহাসড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া তথ্যচিত্রে আবু সাইদ উপর রিপোর্ট। ঢাকা বরিশাল মহাসড়কের গরু নদীর সীমান্তবর্তী ভুরঘাটা থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড পর্যন্ত অসংখ্য স্থানে বিটুমিন ও পাথর উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিনিয়ত এ মহাসড়কে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন চলাচলকারীরা। খানা খন্দে ভরা এই মহাসড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন জনসাধারণ চলাচল করছে। চলন্ত মালবাহী, দূরপাল্লা যাত্রীবাহী পরিবহন, অ্যাম্বুলেন্সের চাকা গর্তের মধ্যে পড়ে বিকল হয়ে পড়ছে। সমস্ত এলাকায় খানা খন্দে ভরা, প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে এবং লোকজনের যানমালের ক্ষতি হচ্ছে। রাস্তা ভাঙার কারণে আমাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হয়, গাড়ি চললে এবং লোক আমরা হাঁটতে পারি না। আমরা গাড়ি চড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সামান্য একটু বৃষ্টি হইলেই এখানে আডু সমান পানি জমে, আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এ যেন দেখার কেউ নাই। যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি সামান্য বৃষ্টি নামলেই মহাসড়কে গর্তে পানি জমে থাকে, ফলে ঠিকঠাক মতো গর্ত দেখা না দেয় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এতে করে ভোগান্তি বাড়ছে ছোট যান চালকদেরও। রাস্তা যখন পানি জমে থাকে তখন তার দেখা যায় না এর ভিতরে কতটুকু গর্ত আছে বা কতটুকু ভালো আছে। বেশি ভাঙাচুরা হলে বেশি সাসপেনশন বারবার কাজ করানো লাগে। একদম গাড়ি টান দেয়, ধরে রাখতে পারি না, গাড়ি পড়ে যায়, কি একটা দুর্ঘটনা ঘটে ভাঙার জন্যই। সড়ক ও জনপথ মাঝে মধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে খানাখন্দগুলো সংস্কার করলেও কয়েকদিনের মাথায় উঠে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। ২ মাস থেকে অতি বর্ষণ এবং বৃষ্টিবাদল হচ্ছে, সেটা রাস্তার বেশি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বৃষ্টিবাদল শেষ হলে আমরা এখানে বিভাগীয়ভাবে মেরামত কাজ করতে পারবো, যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যায়। তবে ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। আবু সাইদ, মাই টিভি। লালমনিরহাট কুড়িগ্রামের সাথে রংপুরের যোগাযোগের অন্যতম রুট সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড়ের ৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। চলতি বর্ষায় এ সড়ক সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ না করায় প্রতিবাদ স্বরূপ নগরীর সাতমাথা রেল ক্রসিংয়ের সামনে রংপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের গায়েবানা জানাজার নামাজ পড়েছে স্থানীয়রা। মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলামের ইমামতিতে গায়েবানা জানাজার নামাজে সাতমাথাবাসী সহ পথচারীরা অংশ নেন। এরপর সিটি কর্পোরেশনের প্রতীকী মরদেহ নিয়ে তারা বিক্ষোভ মিছিল করে। চলতি মাসের ২৯ তারিখ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এই ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ও বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ডাকসু নিয়ে আলোচনা সভা করে নির্বাচন কমিশন। ২৯ তারিখের ব্যাপার তো অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। না ৩টা কারণ, একটা হচ্ছে আমাদের ভোটার তালিকা চূড়ান্তকরণের বিষয় আছে, এই বছর কিছু বিশেষত্ব আছে, ২২-২৪ সালের বিষয় আছে, আমাদের ১৮-১৯ সালের বিষয় আছে এবং আমাদের এর মধ্যে কিছু ওই ফৌজদারি অপরাধে যুক্ত কিংবা ছাত্র নিষিদ্ধ ছাত্র সমাজে যুক্ত এরকম বিষয়গুলো আছে ভোটার তালিকা। সুতরাং কিছু সময় একটা লাগছে। আমার মনে হয় অত্যন্ত রিজনেবল ২৯ তারিখ তারা করবেন। আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাই, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সবাইকে নিয়ে আপনারা যেভাবে চাবেন সেভাবেই হবে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন।
তবে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 429 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সব মিলে 17,218 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 133 জন, চট্টগ্রাম বিভাগে 78, ঢাকা বিভাগে 24, ঢাকা উত্তর সিটিতে 18, ঢাকা দক্ষিণ সিটিতে 56, খুলনা বিভাগে 55, ময়মনসিংহ বিভাগে 11, রাজশাহী বিভাগে 48 এবং রংপুর বিভাগে 6 জন নতুন রোগী ভর্তি হয়েছেন।